প্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সিনিয়র শিক্ষক গণিত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে তোমাদের জ্যামিতি। আমি জ্যামিতি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই ষষ্ঠ অধ্যায়ে টপিকটা বলি, রেখা, রশ্মি, রেখাংশ। রেখা, রশ্মি, রেখাংশ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপর কোণ নিয়ে আলোচনা করব, তারপর ত্রিভুজ নিয়ে আলোচনা করব। দেখো, আমি একটা রেখা আঁকলাম। এটা হচ্ছে রেখা। এটা হচ্ছে কি রেখা। এটা হচ্ছে কি রশ্মি। এটা হচ্ছে কি রশ্মি। আর এটা হচ্ছে রেখাংশ। এটা হচ্ছে কি রেখাংশ। তাহলে প্রথমটা কি রেখা, আর দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা রশ্মি, আর তৃতীয়টা হচ্ছে কি রেখাংশ। এই রেখা, রেখাংশ, রশ্মি নিয়ে আমরা বিভিন্ন কিছু আলোচনা করব। দেখো, প্রথমে কোণ নিয়ে আসি। প্রথমে কোণ। দেখো, দুইটা রশ্মি যদি পরপর একটা বিন্দুতে মিলিত হয়, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, ঠিক আছে? তাহলে একটা কোণ তৈরি হয়। এটা একটা কি কোণ তৈরি হয়। একই সমতলে দুইটা রশ্মির প্রান্ত বিন্দু একই হলে, দেখো দুইটা রশ্মি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, দুইটার প্রান্ত বিন্দু একই না, একই হয়, একই হলে কোণ তৈরি হয়। কি তৈরি হয়? কোণ। তাহলে এটা একটা কোণ তৈরি হইলে আমরা তো আবার কোণের মধ্যে বিভিন্ন ধরনের কোণ আছে। এই কোণগুলো নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। প্রথমে আসি, তাহলে এটা একটা কোণ, এটা একটা কি কোণ, দুইটা রশ্মি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে একটা কি কোণ উৎপন্ন করছে। এখন আসি, প্রথমে আসি সরল কোণ। সরল কোণ দেখাচ্ছি জাস্ট। ধরো একটা রেখাংশের মধ্যে একটা বিন্দু নিলাম, এটা বি বিন্দু, এটা কি বি বিন্দু, ঠিক আছে? একটা বিন্দু নিলাম, এই বিন্দুর চারদিকে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? এটা হচ্ছে কি সরল কোণ। এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। যে কোনো, আমি এদিকে এইভাবে একটা রেখা আঁকলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটা কি সরল কোণ। এটা কি সরল কোণ। এটা হবে কি 180 ডিগ্রি। এটা হচ্ছে কি 180 ডিগ্রি। তাই দুইটি পরস্পর বিপরীত এদের সাধারণ প্রান্ত বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। যেমন এখানে কথা অনুযায়ী এটা একটা বিন্দু, এটা একটা রশ্মি, এদিকে এটা একটা রশ্মি, একটা বিন্দু মিলিত হয়েছে না, এটা কোণ তৈরি করছে, এটা কি 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এরপর আসি, সরল কোণ গেল। এরপর বিভিন্ন প্রকার কোণ নিয়ে আলোচনা করতেছি আমি, খেয়াল করো। এরপর আসি সন্নিহিত কোণ, ঠিক আছে? ঠিক আছে, দেখো এই দুইটা কোণ, ঠিক আছে? এই দুইটা কোণ, এই দুইটা কোণ দেখো, এই এই কোণটা, এই কোণ, এই বাহুটা, এই রেখাটা এটার জন্য, এটার জন্য, ঠিক আছে? একটা সাধারণ বাহু আছে না, এই দুটো কোণের মধ্যে একটা কে আছে? সাধারণ বাহু, কমন বাহু আছে না? এমন দুটো কোণ উৎপন্ন করছে, তাহলে পরস্পর কি কোণ? সন্নিহিত কোণ। পরস্পর কি? সন্নিহিত। সন্নিহিত কোণ। একই সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, এটা একটা একটা বিন্দু না, এবং কি একটা সাধারণ বাহু থাকে, একটা সাধারণ বাহু থাকে, তাহলে একটা অপরটার কি সাধারণ রশ্মি থাকে বা একটা সাধারণ বাহু থাকে, কোণ দেয়, তাহলে একটা অপরটার কি সন্নিহিত কোণ, একটা অপরটার কি সন্নিহিত কোণ। এরকম যদি একটা সাধারণ রশ্মি থাকে এবং দুইটা কোণ উৎপন্ন হয় দুদিকে, তাহলে একটা অপরটা কি হবে? সন্নিহিত কোণ। একটা অপরটার কি সন্নিহিত কোণ। এরপর আসি সমকোণ। দেখো, আমি একটা রেখার আটটা রেখা আঁকলাম, লম্বা আঁকলাম, তাহলে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কি কোণ? সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি, ঠিক আছে? এক সমকোণ সমান 90 ডিগ্রি। এরপর আসি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, ষোলকোণ, যে কোনো পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট, যদি কোনো একটা কোণ কি 90 ডিগ্রির সাথে ছোট, সেটা হলো সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির সাথে ছোট হলে, 90 ডিগ্রি হলে 11 হতো না, তাহলে কোণটা কি 90 ডিগ্রির সাথে ছোট, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রির সাথে ছোট, এই কোণটা হলো সূক্ষ্মকোণ। এবার স্থূলকোণ দেখো,
যে কোণটা কি 90 ডিগ্রি থেকে বড় 160 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি লেস দেন x লেস দেন 160 ডিগ্রি, এটা হচ্ছে স্থূলকোণ। এটা হচ্ছে কি স্থূলকোণ, অর্থাৎ এই কোণটা কি 90 ডিগ্রির সাথে বড় এবং 160 থেকে ছোট। এটা 160 ডিগ্রি থেকে ছোট না, 160 ডিগ্রি হলে পুরোটা হইতে 160 ডিগ্রি হলে এতটুকু আসতে হতো, 160 ডিগ্রি 160 ডিগ্রি থেকে ছোট, আবার 90 ডিগ্রি থেকে কি বড়। তো 90 থেকে বড় 160 থেকে ছোট কোণকে বলা হয় কি স্থূলকোণ। আমি জানি কি যে কোণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে এটা কি সূক্ষ্মকোণ। আর এটা 90 ডিগ্রি থেকে বড় 160 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি স্থূলকোণ। আর প্রকৃত কোণ হবে কোনটা দেখো, তাহলে আমি একটা কোণ আঁকলাম, ঠিক না? এই কোণটা কি 160 ডিগ্রি থেকে বড় এবং কি 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা বলা প্রকৃত কোণ। এটাকে বলা হয় প্রকৃত কোণ। মনে রাখবা এই তিনটা কোণ, অর্থাৎ এটা অবশ্যই কি 160 থেকে বড়, এটা অবশ্যই কি 160 থেকে বড়, ঠিক আছে? 160 থেকে বড় এবং কি 360 থেকে ছোট, পুরোটা ঘুরে আসতে কিন্তু 360 হবে, ঠিক আছে? এটা 360 থেকে ছোট, তাহলে এটা কি কোণ? প্রকৃত কোণ। এটা কি কোণ? প্রকৃত কোণ। এবার আসি, তাহলে আমি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রকৃত কোণ তিনটা কোণ নিয়ে জানলাম। মনে রাখতে হবে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির সাথে ছোট, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আর স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। আর প্রকৃত কোণ মানে 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি কোণ? প্রকৃত কোণ। এরপর আসি, গেল প্রকৃত কোণে গেলাম। এরপর আসি পূরক কোণ আর সম্পূরক কোণ। আমি শর্টকাট বলতেছি। পূরক কোণ, পূরক কোণ আর কি সম্পূরক কোণ, ঠিক আছে? পূরক কোণ আর কি সম্পূরক কোণ। পূরক কোণ মানে কি? যদি দুটো কোণ মিলে কি হয়? 90 ডিগ্রি হয়। দুটো কোণ মিলে কি 90 ডিগ্রি হয়। যেমন এটা এটা বলি, একটু ছোট করে রাখি। এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে? এটা 30, দুটো কোণ না, দুটো কোণ মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। দুটো কোণ মিলে কি 90 ডিগ্রি। তাহলে দেখো 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলে পূরক কোণ মানে 90 ডিগ্রি হতে হবে। যেমন আমি যদি বলি 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 40 ডিগ্রি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 40 ডিগ্রি। কারণ দুটো মিলে কত? 90 হতে হবে। 90 থেকে 40 বাদ দিলে 50 ডিগ্রি। এভাবে যদি বলি আমি এই 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 20 ডিগ্রি। কারণ পূরক কোণ মানে কি একটা অপরটা পূরক কোণ কেমন হবে? দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। দুটো কোণ মিলে কত? 90 ডিগ্রি। অর্থাৎ দুইটি কোণের পরিমাণের যোগফল এক সমকোণ হয় কোণ দুটির একটি অপরটির পূরক কোণ, তাহলে একটা অপরটা কি পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে দুইটা কোণ মিলে যোগ করলে 90 ডিগ্রি হতে হবে, তাহলে হবে কি একটা অপরটা পূরক কোণ। যদি আমি বলি 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 70 ডিগ্রি। কারণ 20 আর 70 যোগ করলে কত? 90 ডিগ্রি গেল। সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটা মিলে কত হবে? 160 ডিগ্রি হতে হবে। যেমন একটা কোণ আঁকলাম, এটা 30 ডিগ্রি, ঠিক আছে? এটা 150 ডিগ্রি, কারণ পুরো কোণ মিলে কত? 160 ডিগ্রি। আমি বলি 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? বলতে হবে 150 ডিগ্রি, বা 150 ডিগ্রির সম্পূরক কোণ কত? 30 ডিগ্রি। যদি বলি 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 160 ডিগ্রি, কারণ কি 20 আর 160 যোগ করলে 180 ডিগ্রি। অর্থাৎ সম্পূরক কোণ মানে দুইটা কোণ মিলে কত হবে? দুইটা কোণের পরিমাণ যোগফল দুই সমকোণ হলে, অর্থাৎ দুই সমকোণ মানে 160 ডিগ্রি হলে, তাহলে একটা অপরটার কি কোণ হবে? সম্পূরক কোণ। একটা অপরটার কি? সম্পূরক কোণ। যদি বলি 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 110 ডিগ্রি, কারণ 70 আর 110 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে এভাবে আমরা পূরক কোণ আর সম্পূরক কোণ চিনতে পারবো। মনে রাখবা, মনে রাখার একটা প্রশ্ন বলি, পূরকে 3টে অক্ষর আছে, তার মানে কি 90। সম্পূরকের 4টে অক্ষর আছে, 180। তাহলে 90 ছোট, 180 বড়। এভাবে মনে রাখা যায়, অনেক সময় মনে থাকে না। পূরক সম্পূরক নিয়ে কনফিউশন হয়ে যায়, কারণ পূরকে টোটাল 90 ডিগ্রি হতে হবে নাকি সম্পূরকে টোটাল 90 ডিগ্রি হতে হবে, বা 160 ডিগ্রিতে কনফিউশন হয়ে যায়। তো অক্ষর দিকে মনে রাখা যায়, এখানে 4টে অক্ষর আছে সেজন্য ডিগ্রিটা বড় 160 ডিগ্রি। এখানে 3টে অক্ষর আছে, ডিগ্রিটা
ছোট, তাই 90 ডিগ্রি মনে রাখবা। পুরোক্ষণ সম্পর্কণ গেল। এরপর আসি ত্রিভুজ সংক্রান্ত কিছু আলোচনা করি। ত্রিভুজের মধ্যে বিভিন্ন প্রকার ত্রিভুজ আছে, আমরা আগেও পড়ছি ত্রিভুজ নিয়ে। যেমন সমবাহু ত্রিভুজ। আমি একটু সংক্ষেপে বলতেছি, যেহেতু এগুলো পরিমিতিতে আলোচনা করছিলাম। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহুই সমান, 3টা বাহু কি সমান, তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহু কি সমান, প্রত্যেকটা বাহু সমান। আমার মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা আরো একটা জানা পড়ছিলাম, ত্রিভুজের 3টা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তা 180 ডিগ্রি হলে দেখো 60 60 60 100, কারণ বাহু 3টা সমান। এরপর আসি সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টা বাহু সমান, একটা ত্রিভুজ আঁকলাম, এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। 2টা বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এই কোণ সমান এই কোণ হবে, এই কোণ সমান এই কোণ যতটুকু এই কোণ ততটুকু, ঠিক আছে। এরপর আসি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বলছিলাম আগে, তবু আলোচনা করতেছি। অর্থাৎ যে ত্রিভুজের কোণটা বাহু সমান নয়, কোণটা বাহু কি সমান নয়, একটা একরকম, ঠিক আছে, সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এরপর আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি কোণে সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের কি প্রতিটি কোণে সূক্ষ্মকোণ, প্রতিটি কোণে সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির সাথে ছোট, তাহলে সেইটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে রাখতে, যে ত্রিভুজের কি প্রত্যেকটা কোণে সূক্ষ্মকোণ। যেহেতু একটা ত্রিভুজ আঁকলাম ধরো, তাহলে প্রত্যেকটা কোণে কি কোণ? সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের স্থূলকোণী আসি, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণে সূক্ষ্মকোণ, এবার স্থূলকোণী আসি, যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, ঠিক আছে, যে ত্রিভুজের একটি কোণ কি স্থূলকোণ। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়, 160 ডিগ্রি ছোট, বাকি দুইটা কি সূক্ষ্মকোণ, বাকি দুইটা কি সূক্ষ্মকোণ, তাহলে এটা স্থূলকোণ, বাকি দুইটা কি সূক্ষ্মকোণ, তাহলে এটা কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টা কোণের সূক্ষ্মকোণ তা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর যে ত্রিভুজের 2টা কোণ সূক্ষ্মকোণ আর একটা কোণ কি স্থূলকোণ, এটাকে বলা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। আর একটা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি 90 ডিগ্রি হবে অবশ্যই একটা কোণ, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। যাক, এবার গেল। এবার আমি একটু উভয় দিনে আলোচনা করতে, যেটা খুবই দরকারি, এগুলো তোমরা দেখবে অনেক, এগুলো তোমাদের ধারণা আছে আগে থেকে একটু। আমি লিখে রাখছি ওষুধ ইয়েটা, সাধারণ নির্বাচনটা, চিত্রটা একটু আঁকি। বইতে আছে অবশ্যই তোমাদের উভয়দ্য 15, বইতে আছে, আমি লিখতেছি না, তোমরা বইতে দেখবা। উভয়দ্য 15 বইতে আছে, চিত্রটা দেখবা, খুবই দরকারি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও এবং দৈর্ঘ্য তার অর্ধেক। দৈর্ঘ্যটা কি? তার অর্ধেক। দৈর্ঘ্য তার অর্ধেক। প্রশ্নটা বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এ বি সি ত্রিভুজ না, এ বি সি ত্রিভুজ, এ বাহুর মধ্যবিন্দু ডি, এ সি বাহুর মধ্যবিন্দু কি ই, ঠিক আছে। তাহলে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ডিটা যোগ করলাম না, ডিটা কি যোগ করলাম, এই পার্টটা বাদ দিয়ে আপাতত ডিটা যোগ করলাম, তাই ডি একটা কি রেখাংশ না, তার সংযোগ রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল। তৃতীয় বাহু বলতে বিসি কে বোঝাচ্ছে, প্রমাণ করতে হবে ডি এটা বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, অর্থাৎ ডি ইকুয়াল টু হাফ বিসি। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে কি ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে প্রমাণ করতে হবে। আবার বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু এবি একটা ত্রিভুজ, এবি একটা কি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু কত ডি, এসি বাহুর মধ্যবিন্দু কত ই, তো ডি যোগ করলাম সংযোগ রেখাংশ, এই ডিটা প্রমাণ করতে হবে এই ডিটা বিসি এর সমান্তরাল এবং ডি ইকুয়াল টু হাফ বিসি, অর্থাৎ তার অর্ধেক। দৈর্ঘ্যটা এই ডিটা কি বিসি এর অর্ধেক, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি জিনিসটা বুঝে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। এবার দেখো 20 নির্বাচন বলে ফেলছে অলরেডি অঙ্কন। দেখো ডি কে আমি একটু বর্ধিত করলাম, ডিটাকে কি বর্ধিত করলাম মানে একটু বাড়াইছি, বাড়ানোর ফলে এমনভাবে বাড়াতে হবে যেন
ডি ইকুয়াল টু কি হয় ইএফ হয়, ডি ইকুয়াল টু কত ইএফ, অর্থাৎ ডি যতটুকু ইএফ হোক ততটুকু, ডি যতটুকু ইএফ হোক ততটুকু। তারপর সিএফ যোগ করলাম, তারপর কি যোগ করছি, সিএফ যোগ করছি। অর্থাৎ আবার বলছি অঙ্কনটা ডি কে আমি একটু বর্ধিত করলাম, একটু বাড়াইছি, এমনভাবে বাড়িতে হবে যেন ডি ইকুয়াল টু কি ইএফ, অর্থাৎ ডি যতটুকু ইএফ হয় ততটুকু। তারপর সিএফ যোগ করলাম, এতটুকু গেলাম। যোগ করার পর দেখো তো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এডি একটা ত্রিভুজ, সিইএফ একটা ত্রিভুজ, এডিই একটা ত্রিভুজ, ডিই একটা ত্রিভুজ, সিইএফ একটা ত্রিভুজ। এখন আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুইটা ত্রিভুজ নিয়ে? এই দুইটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। কেমনে কাজ করব বলে আমি একটু দেখো, ডি এই দুইটা ত্রিভুজ চিন্তা করে দেখি, একটু কম্পেয়ার তুলনা করে দেখি, কম্পেয়ার করি। ডি ইকুয়াল টু ইএফ, ডি ইকুয়াল টু কত ইএফ, ডি ইকুয়াল টু কত ইএফ, এটা আমরা জানি। আবার এটাও জানি এ ইকুয়াল টু সি, ঠিক আছে, এ ইকুয়াল টু কত সি। তাহলে কারণ যেহেতু এটা মধ্যবিন্দু ছিল, এটা কি ছিল মধ্যবিন্দু ছিল, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু কি ছিল, এই ছিল। প্রশ্নের মধ্যে বলা আছে দুটি বাহুর মধ্যবিন্দু, তাহলে যেহেতু এসি বাহুর মধ্যবিন্দু অবশ্যই এ ইকুয়াল টু কি হবে সি। আবার এর আগে বলছি ডি ইকুয়াল টু কত ইএফ, তাহলে দুইটা বাহু পরস্পর কি সমান্তরাল না, দুইটা বাহু সরি দুইটা বাহু পরস্পর সমান না। এরপর দেখো আমরা একটা কোন কথা বলতে ভুলে গেছি, অবশ্যই বিপরীত কোণের মধ্যে কি এই বিপরীত কোণগুলো কি পরস্পর সমান। ক্লাস 8 এ পড়ছো বিপরীত কোণ মানে আমরা কি জানি, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অর্থাৎ দুইটা দেখা যায় পরস্পর ছেদ করে, একটা ছেদ করে, তাহলে বিপরীত কোণগুলো কি পরস্পর সমান হয়, এটা হলো বিপরীত কোণ। ঠিক এখানেও দেখো এই কাজটা হয়েছে, দেখো এই রেখা এবং এই রেখা পরস্পর ছেদ করলো না, একটা বিন্দু ছেদ করলো, তাহলে অবশ্যই এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান কি এই কোণ। তো আমরা জানি, আমরা সর্বসময় হবার একটা রুলস আছে, দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত পরস্পর সমান হলে তাহলে হয় ত্রিভুজ দুটি কি সর্বসম। এই দুইটা বাহু এই দুইটা বাহু সমান এবং অন্তর্ভুক্ত কোণ দুটো সমান, তাহলে কি এ ডি ই ত্রিভুজ সর্বসম সিই এফ। তাহলে কি বলতে পারি, এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, এই ত্রিভুজ সর্বসম কি এই ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এবার আসি, তাহলে এখন সমান এখন, তাহলে যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম, এখন দেখো এই বাহু সমান এই বাহু প্রমাণ করছি, এই বাহু সমান এই বাহু হয়েছে, এই কোণ সমান এই কোণ, আর বাকি থাকে কি এই কোণ না, তাহলে অবশ্যই এই কোণ সমান কি এই কোণ হবে। কেন বলি, কারণ একান্তর কোণ অনুসারে তাও সমান করা যায়। এখানে বলছে কি দেখো এ ডি এফ, এবার দেখো ডি এফ সি, এই কোণ দুটো পরস্পর সমান কোণ অনুসারে, একান্তর কোণ অনুসারে ইএফসি, একান্তর কোণ অনুসারে আমরা পড়ছিলাম না একান্তর কোণ ইএফসি, এই কোণ সমান এই কোণ, ঠিক আছে সমান। তাহলে আমরা বলতে পারি কি এডি সমান্তরাল অবশ্যই কি সিএফ, এডি সমান্তরাল অবশ্যই কি সিএফ, এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ হলে দেখো বিডি ইকুয়াল টু এডি, এডি যে কথা বিডি একই কথা, এডি ইকুয়াল টু কত বিডি ইকুয়াল টু কত সিএফ। যদি এই দুটো সমান হয় তাহলে এই দুটো এটা এবং এটা সমান, এটা সমান, তাহলে এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিএফ। তো সুতরাং বলতে পারি কি বি ডি এফ সি একটা কি সামুদ্রিক বলতে পারি, বিডি সমান্তরাল সিএফ, যেহেতু কি বিডি সমান্তরাল সিএফ, এটা সেটা সমান্তরাল হলে এটা এটা সমান্তরাল, তাহলে কি বিডি সিএফ একটা কি সামুদ্রিক। সামুদ্রিক হলে অবশ্যই এই ডিএফ সমান্তরাল, দেখো সামুদ্রিক যদি হয়ে থাকে এই ডিএফ সমান্তরাল অবশ্যই বিসি হবে। যদি বিডিএফসি এটা যদি একটা সামুদ্রিক হয় তাহলে অবশ্যই ডিএফ সমান্তরাল কি হবে বিসি, ডিএফ সমান্তরাল বিসি। তো ডিএফ সমান্তরাল যদি বিসি হয় অবশ্যই ডি সমান্তরালও বিসি, ডি সমান্তরালও বিসি। এবার ধাপ 2 দেখো আবার ডিএফ ইকুয়াল টু বিসি, আবার আমরা জানি কি ডিএফ ইকুয়াল টু বিসি, ডিএফ ইকুয়াল টু কত বিসি, ডিএফ ইকুয়াল টু বিসি। তো ডিএফ মানে আমি কি লিখতে পারি ডিই প্লাস ইএফ লিখতে পারি না, বিসি লিখতে পারি না। আমি এর আগে বলছিলাম না ডি যে কত ইএফ একই কথা, তো ইএফ এর জায়গায় আমি ডি লিখতে পারি না, ই প্লাস ডি লিখতে পারি ইকুয়াল টু বিসি, তাই 2 ডি ইকুয়াল টু বিসি, অর্থাৎ ডি ইকুয়াল টু কত হাফ বিসি, ডি ইকুয়াল টু কত হাফ বিসি প্রমাণ হয়ে গেল, ডি ইকুয়াল টু কত হাফ বিসি প্রমাণ হয়ে গেল। তাহলে দেখি ডিএফ ইকুয়াল টু বিসি, ডিই প্লাস ইএফ ইকুয়াল টু বিসি, অর্থাৎ ডিএফ মানে কি ডিই প্লাস ইএফ, তো ডিই প্লাস ইএফ, ইএফ মানে কত ডিই 2 ডি ইকুয়াল টু বিসি, ডি ইকুয়াল টু হাফ বিসি, প্রমাণটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দিন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি,
হোমওয়ার্ক করছো উপাদ্য উপপাদ্য 13 হোমওয়ার্ক করছো তোমাদের উপাদ্য 13 উপাদ্য 13টা এখানে দেখবা অর্থাৎ SW হোমওয়ার্ক 13 এটা পাশে লিখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।